হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম এগেন টু ডাব্লিউবিসিএস পয়েন্ট। তো সমস্ত স্টুডেন্টদের দিকেই বলছি, আশা করছি তোমরা ভালো আছো। তো তোমাদের মধ্যে অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে জিওগ্রাফি অপশনালের ক্লাসটা দিলে ভালো হয়, বা অনেকেই হয়তো পড়ানো নোটসটা যেটা সেটা তোমরা চেয়েছিলে। তো আমি এক্ষেত্রে একটা কথাই বলবো যে আমি যেভাবে পড়াই, তো তোমরা যদি নোট ডাউন করে নাও, আই থিঙ্ক নোট আলাদা করে আমার প্রোভাইড করার দরকার হবে না। তোমরা যদি নোট বানাও, আমার মনে হয় সেটাই বেটার হয়, তাই না? দেখো, আমি বলছি সেটা যদি তোমরা একবার করে জাস্ট নোট ডাউন করে নাও, তাতে করে তোমাদের একবার পড়াও হয়ে যাবে, আর মনেও থাকবে, তাই না? একবার যদি তোমরা নোট ডাউন করে নাও, ব্যাপারটা বুঝে যদি একবার নোট ডাউন করে নাও, আই থিঙ্ক তোমাদের পরে আর নোটটা পড়তে হবে না, তাই না? তো যেভাবে বলবো পরপর জাস্ট নোট ডাউন করে নাও, অসুবিধা নেই কিন্তু, ঠিক আছে? তারপরেও যদি তোমরা নোট চাও তাহলে পার্সোনালি ইনফর্ম করতে পারো, কমেন্ট বক্সে জানিয়ে আমি তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবো, ঠিক আছে? আচ্ছা, তো দেখো আজকে তোমাদের যে চ্যাপ্টারটা নিয়ে চলে এসেছি জিওগ্রাফি অপশনালে, এর আগেও তোমাদের ক্লাস দিয়েছি, আশা করছি তোমরা সেগুলো দেখেছো। তো আজকে যেটা চ্যাপ্টার পড়াবো সেটা হচ্ছে থিওরিজ অফ আইসোস্টেসিস। তো এটা দেখো এমন একটা চ্যাপ্টার যেটা ক্লাস 11-এও যাদের মানে আর্টস ছিল বা প্যারাসায়েন্স যাদের ছিল তাদের জিওগ্রাফিতে আইসোস্টেসিস ছিল। তারপরে যারা গ্র্যাজুয়েশন লেভেলে জিওগ্রাফিকে অনার্স সাবজেক্ট হিসেবে বেছে নিয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু আইসোস্টেসি রয়েছে, ঠিক আছে? আর অন্যান্য কম্পিটিটিভ এক্সামে জিওগ্রাফি অপশনাল, যেখানে বিসিএসে যখনই জিওগ্রাফি অপশনাল যারা নিয়েছো, জানি না যারা যারা ফর্ম ফিল আপ করেছো তারা কারা কারা জিওগ্রাফি অপশনাল নিয়েছো, তবুও যাদের যাদের প্রয়োজন তারা আমার এই ক্লাসটা ফলো করতে পারো। তো আশা করছি তোমাদের অনেক সুবিধা হবে। তো চলো আর বেশি কথা না বলে তোমাদের এই ক্লাসটা স্টার্ট করি। দেখো, থিওরিজ অফ আইসোস্টেসি মানে এখানে বলা হচ্ছে যে সমস্থিতির তত্ত্বসমূহ, ঠিক আছে? এখন সমস্থিতি বলতে যেটা বোঝায় যে সমানভাবে সেটা স্থির হয়ে আছে, ঠিক আছে? সমানভাবে যেটা স্থির হয়ে থাকে একটা ব্যালেন্স রেখে, তো সেটাকেই বলা হচ্ছে সমস্থিতি। তো তারপরে দেখো, এই যে সমস্থিতি কথাটা, এটা যদি গ্রিক শব্দ, মানে এটা একটা গ্রিক শব্দ, তো সেটাকে কোথা থেকে এসেছে শব্দের উৎপত্তি এটা তো জানতেই হয়। তো দেখো, গ্রিক ওয়ার্ড আইসোস, তার কথা হচ্ছে মানে তার অর্থ হচ্ছে ইকুয়াল, মানে সমান। আর স্ট্যাসিস মিন স্ট্যান্ড স্টিল, মানে যেটা স্টিলভাবে দাঁড়িয়ে রয়েছে। তার মানে কি বোঝাচ্ছে যে কিছু জিনিস যেটা স্থিরভাবে দাঁড়িয়ে রয়েছে এবং তারা পরস্পরের সঙ্গে সমতা রক্ষা করছে, ঠিক আছে? বা ব্যালেন্স করে তারা পরস্পরের সাথে সমতা রক্ষা করে সেটা দাঁড়িয়ে রয়েছে, সেটাই বোঝাচ্ছে আইসোস্ট্যাসি মানে সমস্থিতি। তাহলে এক্ষেত্রে এটা কি বোঝাচ্ছে যে পৃথিবীর ক্ষেত্রে কি হয় যে ভূত্বকের ওপরে যে অংশগুলো রয়েছে, ভূত্বকের বিভিন্ন অংশ বলতে কি কি বোঝায়, যে পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি, এই যে ভূত্বকীয় অংশ রয়েছে এরা বিভিন্ন উচ্চতায় অবস্থান করে থাকে, তাই না? ভূত্বকের এই যে বিভিন্ন অংশ, এরা বিভিন্ন উচ্চতায় অবস্থান করে থাকে। নিশ্চয়ই মালভূমির যে উচ্চতা হবে পর্বতে সেই উচ্চতা হয় না, তাই না? পর্বতের উচ্চতা অনেক বেশি হয়ে থাকে। তাহলে বিভিন্ন উচ্চতায় অবস্থানকারী এই সমস্ত ভূত্বকের যে বিভিন্ন অংশ, এরা ভারসাম্য বজায় রেখে অবস্থান করে। তো এই অবস্থান করাটাকেই বলা হচ্ছে সমস্থিতি বা সমতায় স্থিতি, যেটাকে আমরা ইংলিশে টার্ম কি বলি, আইসোস্টেসি, ঠিক আছে? তারপর দেখো, আইসোস্ট্যাটিক ইকুইলিব্রিয়াম ইজ দ্য স্টেট অফ গ্র্যাভিটেশনাল ইকুইলিব্রিয়াম বিটুইন আর্থস ক্রাস্ট এবং ম্যান্টল, ঠিক আছে? তো এটা কি বোঝাতে চাইছে, আর্থ ক্রাস্ট মানে বুঝতেই পারছো ভূত্বক, আর ম্যান্টল মানে ভূগর্ভ, মানে যেটা আমাদের ভূত্বকের নিচে থাকে, ঠিক আছে? তোমরা ইন্টেরিয়র অফ দ্য আর্থ যদি পড়ে থাকো তাহলে তোমরা জেনে থাকবে যে ভূত্বক, তারপরে থাকছে গুরুমণ্ডল, মানে অ্যাস্ট্রোস্ফিয়ার, তারপর গুরুমণ্ডল, তারপরে কেন্দ্রমণ্ডল চলে আসছে, তাই তো? তো সেক্ষেত্রে কি হয় যে আর্থ ক্রাস্ট এবং ম্যান্টল, সেখানে কিছু ভূত্বকীয় অংশ রয়েছে যেগুলো গ্র্যাভিটেশনাল ইকুইলিব্রিয়াম বজায় রাখছে, মানে
অভিকর্ষীয় সমতা বজায় রেখে তারা অবস্থান করে থাকে। ঠিক আছে, তারপর দেখো লেখা রয়েছে দ্য ক্রাস্ট ফ্লোটস অ্যাট অ্যান ইলিভেশন দ্যাট ডিপেন্ডস অন ইটস থিকনেস অ্যান্ড ডেন্সিটি। ঠিক আছে, তার মানে এটা কি বলতে চাইছে যে ভূত্বকে অবস্থানকারী যে বিভিন্ন অংশ, ভূত্বকের যে বিভিন্ন অংশ যেগুলো কি পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি, এইগুলো কি হচ্ছে যে এরা বিভিন্ন উচ্চতায় অবস্থান করে এবং ভাসমান অবস্থায় তারা রয়েছে। ঠিক আছে, এবং তারা কিছু মানে বিভিন্ন ঘনত্ব সম্পন্ন হয়ে থাকে। ঠিক আছে, এখানে এটা কি বোঝাতে চাইছে যে বিভিন্ন ঘনত্ব সম্পন্নযুক্ত উচ্চতর অংশ যেগুলো ম্যান্টলের ওপরে কি ভাসমান অবস্থায় রয়েছে এবং তারা পরস্পরের সাথে সমতা বজায় করছে, এটাকেই বলা হচ্ছে সমস্থিতি। ঠিক আছে, আচ্ছা দেখো তারপরে লেখা হয়েছে আইসোস্টেসি দিস ওয়ার্ড ওয়াজ ফার্স্ট ইউজড বাই ডাটন 1899। উনি প্রথম এই আইসোস্টেসি শব্দটি ব্যবহার করেন। ঠিক আছে, আইসোস্টেসি যে বিষয়টা এটা হয়তো অনুধাবন করেছেন জর্জ এইরি, কিন্তু শব্দটা প্রথম ব্যবহার করে থাকেন ডাটন, এটা তোমরা একটু খেয়াল রেখো। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো এই যে সমস্থিতিবাদ, এই সমস্থিতিবাদটা মানে এই তত্ত্বের একটা মানে বেসিস রয়েছে, একটা বেস করে তো এই আইসোস্ট্যাটিক যে কনসেপ্ট সেটা তো তৈরি হয়েছে। তো সেক্ষেত্রে আমরা জানতে পারি এই যে আমরা এক্ষুনি কি পড়লাম যে সমস্থিতি সেটা কি বোঝাচ্ছে যে ভূত্বকীয় অংশ এগুলো ভাসমান অবস্থায় রয়েছে। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে সমস্থিতি মতবাদ সেটা ভাসমানতার তত্ত্বের ওপর প্রতিষ্ঠিত, মানে কি থিওরি অফ ফ্লোটেশন। ঠিক আছে, আমরা যেমন জেনে থাকি যে আর্কিমিডিসের প্লবতা সূত্র রয়েছে, তো সেখান থেকেই অ্যাকচুয়াল এই ধারণাটা চলে আসে যে ভূত্বকীয় যে অংশগুলো সেগুলো কিন্তু ভাসমান অবস্থায় রয়েছে, মানে কেন্দ্রের ওপরে বা ভূপৃষ্ঠে যে অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু ভাসমান অবস্থায় রয়েছে। ঠিক আছে, গুরুমণ্ডলের ভারী শিলার উপর এটা ভাসমান। তো এক্ষেত্রে ভাসমানতার এই যে ধারণাটা এটা প্রথম স্যার জর্জ আইরি অনুধাবন করেন 1855 সালে। তো এই অ্যাস্ট্রোনমার যিনি ভারতীয় ভূখণ্ডে জরিপ কার্য করছিলেন এবং জরিপ কার্য করার সময় তিনি কালিয়ানপুর এবং কালিয়ানার মধ্যে অক্ষাংশগত পার্থক্য লক্ষ্য করেছিলেন। অক্ষাংশগত পার্থক্য তখনই হয় যখন উচ্চতার পরিবর্তন লক্ষ্য করা যায়। অক্ষাংশগত পার্থক্য এক হয় উচ্চতার পরিবর্তন হয়, স্থান বিশেষে অক্ষাংশের পার্থক্য ঘটে থাকে। মানে ধরো আমাদের এখানে যে অক্ষাংশ রয়েছে, নিশ্চয়ই তুমি যদি এর থেকে দূরে কোথাও যাও, যে কোনো জায়গা ধরে নাও, সেইখানের অক্ষাংশ কিন্তু কখনোই সমান হবে না। ল্যাটিটিউড লংগিটিউড সব সময় আলাদা হয়ে যাবে, তাই না? এখান থেকে যখনই তোমরা একটু দূরত্ব মেনটেন করছো তখন অক্ষাংশগত পার্থক্য লক্ষ্য করা যায়। তো সেইভাবেই অক্ষাংশগত পার্থক্য তিনি লক্ষ্য করেছিলেন কালিয়ানা এবং কালিয়ানপুর এই দুটো জায়গার মধ্যে অক্ষাংশগত পার্থক্য তিনি লক্ষ্য করেছিলেন। তো ত্রিকোণমিতির সূত্র অনুযায়ী এই যে ভিন্ন ভিন্ন অক্ষাংশ পাওয়া গেল, তো এই অক্ষাংশগত বিচ্যুতির পরিমাণ ছিল 5.236 মিনিট। ঠিক আছে, মানে বলতে পারো যে 5°236'। এটা হচ্ছে অক্ষাংশগত বিচ্যুতি, দুটো স্থানের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়। তো এর ভিত্তিতে কিন্তু তার অক্ষাংশগত পার্থক্য যখনই চলে আসছে তখনই তার মাথায় একটা মানে উনি একটা বিষয় অনুধাবন করতে পেরেছিলেন যে এই অক্ষাংশগত পার্থক্যের কারণে কিন্তু উনি বুঝতে পেরেছিলেন যে এরা ভূত্বকীয় যে অংশগুলো রয়েছে এর বিভিন্ন উচ্চতায় অবস্থান করছে এবং এরা ভাসমান অবস্থায় রয়েছে, এটা ওনার একটা ধারণা উনি করেছিলেন। তার পরবর্তীকালে যে আর্কডিকান প্র্যাট, যিনি আইরির এই বক্তব্যকে তিনি মিলিয়ে দেখতে গিয়ে দেখলেন যে হিমালয়ের যে গড় ঘনত্ব সেটা যদি 2.75 ধরা হয়ে থাকে, তাহলে হিমালয়ের আকর্ষণজনিত অক্ষাংশ বিচ্যুতি হওয়া উচিত 15°885'। কিন্তু বাস্তবে এই বিচ্যুতি কিন্তু নেই। তো সেক্ষেত্রে লক্ষ্য করা যায় যে
প্র্যাটের মতে এখানে হিমালয়ের আকর্ষণজনিত প্রভাব কম। তো দেখো, প্রত্যেকটা জিনিসই আমরা যে কোনো থিওরি যখনই পড়ে থাকবে তখনই দেখবে যে একটা থিওরি থাকছে এবং থিওরির কিছু ক্রিটিসিজম কেউ না কেউ করেছেই, ক্রিটিসাইজ কেউ না কেউ করবেই। তো সমালোচনা থাকে, তার তথ্যও থাকে। তো আমাদের এখানে স্যার জর্জ এয়ারি এবং প্র্যাট এই দুজন ব্যক্তি যাদের তত্ত্ব কিন্তু আমাদের জেনে রাখতে হয় এবং ইম্পর্ট্যান্ট। বাকিরাও যারা তত্ত্ব মানে তাদের ধারণা অনুধাবন করেছিলেন, তাদের মতবাদ পোষণ করেছিলেন, সেগুলো ইম্পর্ট্যান্ট, কিন্তু তোমাদের যেগুলো মেনলি পরীক্ষায় আসে সেটা হচ্ছে জর্জ এয়ারি এবং প্র্যাট। এনাদের ধারণাটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল, কারণ প্লেট টেকটনিক যে ধারণাটা বর্তমানে আমরা এখন প্লেট টেকটনিক যে জিনিসটা জানি সেটা কিন্তু এনাদের ধারণা থেকেই পরে ডেভেলপ হয়ে প্লেট টেকটনিকের ধারণাটা চলে আসে। তো সেই কারণে এনাদের যে ধারণা, যে ভাসমানতার তত্ত্ব, এই তত্ত্বটা যেহেতু এনারা প্রদান করেছিলেন তাই এনাদের যে তথ্য সেটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে। ঠিক আছে, তো দেখো ফার্স্টে আমরা জানবো যে জর্জ এয়ারি তার যে তত্ত্ব আইসোস্ট্যাসিসের ওপর বেস করে সেটা সম্বন্ধে আমরা একটু আজকে জানবো। দেখো, এয়ারি ল অফ ফ্লোটেশন মানে ভাসমানতার ধর্ম, তার উপর ভিত্তি করে উনি তার মতবাদ পোষণ করেছিলেন বা উপস্থাপন করেছিলেন, যা বলতে পারো। সেটা কত সালে তিনি করেছিলেন? 1855 সালে। তো তার যে তত্ত্ব ছিল সেটা সম্বন্ধে এখানে কি বলেছি দেখো, যে the airy hypothesis says that earth crust is a more rigid cell floating on a more liquid substrate of greater density. Sir George Bedell Airy, an English mathematician and astronomer, assumed that the crust has a uniform density throughout. ঠিক আছে, এখানে তিনি কি বোঝাতে চাইলেন যে ইউনিফর্ম ডেন্সিটি থ্রুআউট মানে এই যে ক্রাস্টে মানে ভূত্বকের যে বিভিন্ন অংশগুলো রয়েছে বা ভূত্বকীয় অংশ, সেইগুলোর কিন্তু ঘনত্ব অভিন্ন হয়ে থাকে, ইউনিফর্ম অভিন্ন হয়ে থাকে বা একই হয়ে থাকে। মানে কি বোঝাতে যাচ্ছে যে একই ঘনত্ব সম্পন্ন ভূত্বকীয় অংশ, এটা তার ধারণা এসেছিল। ঠিক আছে, দ্য থিকনেস অফ ক্রাস্টাল লেয়ার ইজ নট ইউনিফর্ম however, and so this theory suppose that the thicker parts of the crust sink deeper. ঠিক আছে, মানে বলতে চাইছি যে এই যে থিকার পার্ট অফ ক্রাস্ট যেটার ঘনত্ব ঘনত্ব হয়ে বেশি হয়ে থাকে, সেটা বলতে চাইছি যাদের তাদের উচ্চতাও বেশি হয়ে থাকে এবং ঘনত্ব যাদের বেশি হয়ে থাকে তাদের কিন্তু মানে রুটটা যেটা হয়ে থাকে সেটা অনেক বেশি নিচে পর্যন্ত হয়ে থাকে। ঠিক আছে, ইনটু দ্য সাবস্ট্রাম। ঠিক আছে, মানে ভূত্বকীয় অংশ থেকে সেটা ভূ অভ্যন্তরে অনেক বেশি প্রথিত হয়ে থাকে। ঠিক আছে, while the thinner parts bared up by it. According to this hypothesis, mountains have roots below the surface that are. তো এখানে বলতে চাইছে যে ভূত্বকের যে অংশগুলো রয়েছে সেগুলো একই ঘনত্ব সম্পন্ন হয়ে থাকে, এটা যেটা বললাম, কিন্তু তাদের উচ্চতা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তো এই একই ঘনত্বযুক্ত বিভিন্ন দৈর্ঘ্যের এই যে ভূত্বকীয় অংশ, এইগুলো বিভিন্ন উচ্চতা সম্পন্ন হয়ে থাকে এবং তারা ভাসতে থাকে। ঠিক আছে, এটা তার একটা ধারণা তৈরি হয়েছিল। তো এই ধারণা থেকে উনি একটা কথাই বলেছিলেন যে যখনই কোনো বরফের ক্ষেত্রে যেমন তোমরা দেখতে পাবে, ধরো কোনো বরফকে যদি জলে ভাসিয়ে দেওয়া হয়ে থাকে তাহলে তার কিছুটা অংশ নিচে চলে যায় এবং কিছুটা অংশ ভাসতে থাকে। কখনোই দেখবে না বরফটা সম্পূর্ণ ডুবে যাচ্ছে বা সম্পূর্ণ ভেসে রয়েছে, হয় না তো। তো তার 10 ভাগের 1 ভাগ হয়তো ওপরে ভাসে এবং 10 ভাগের 9 ভাগ হয়তো নিচে নিমজ্জিত থাকে। তো এই ধারণা থেকে উনি কথাটা বলেছিলেন যে একই ঘনত্বযুক্ত ভূত্বকীয় অংশ বিভিন্ন উচ্চতায় অবস্থান করে এবং যাদের উচ্চতা বেশি হয়ে থাকে তারা কিন্তু ভূত্বকের নিচে ভূ অভ্যন্তরে ঠিক ততটাই বেশি প্রথিত থাকে। মানে পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি এগুলো ভূত্বকীয় অংশ,
পর্বতের উচ্চতা যেহেতু সব থেকে বেশি হয়ে থাকে, তাই পর্বতের যে গভীরতা ভূ অভ্যন্তরে ততটা বেশি প্রথিত হয়ে থাকে। ঠিক আছে, মানে বোঝাতে পারলাম যে পর্বত যেহেতু ভূমির ওপরে অনেক বেশি উচ্চতায় অবস্থান করে, তাহলে ভাসমানতার এই যে নিয়ম, এই নিয়ম অনুযায়ী বোঝা যায় যে পর্বতের যে নিচের অংশ সেটা ভূত্বকের গভীরে অনেক দূর পর্যন্ত প্রথিত আছে। কিন্তু আবার যদি তোমরা লক্ষ্য করো যে মালভূমি, সমভূমি, পাহাড় এইগুলো কি পর্বতের থেকে কম উচ্চতা সম্পন্ন? সমভূমি তো সব থেকে কম উচ্চতা সম্পন্ন। তো তাদের এই ভূত্বকের নিচে গভীরে অনেক দূর পর্যন্ত কিন্তু প্রথিত নেই, যেটা পর্বতের ক্ষেত্রে রয়েছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে ওনার ধারণা বা ওনার যে মতবাদ উনি উপস্থাপন করেছিলেন। এক কথায় বলতে গেলে এটাই বোঝায় যে একই ঘনত্ব সম্পন্নযুক্ত ভূত্বকীয় অংশ তারা ভিন্ন উচ্চতায় অবস্থান করে থাকে, এবং যাদের উচ্চতা সব থেকে বেশি হয়ে থাকে তারা কিন্তু ভাসমানতার তত্ত্ব অনুযায়ী ভূত্বকের গভীরে ঠিক ততটা পর্যন্ত দূরেই প্রথিত থাকে, এবং যাদের উচ্চতা কম হয়ে থাকে তারা তার থেকে কম গভীরতা সম্পন্ন স্থান পর্যন্ত প্রথিত থাকে। এটা ওনার ধারণা ছিল বা উনি মতবাদ উপস্থাপন করেছিলেন। তো এই যে ধারণা, এই ধারণার সমালোচনা তো অবশ্যই থাকবে। সেই সমালোচনা অনুযায়ী লক্ষ্য করা যায় যে যদি হিমালয়কে ধরে নেওয়া হয়, তাহলে হিমালয়ের যে গভীরতা, মানে হিমালয়ের উচ্চতা অনুযায়ী তার যে গভীরতাটা হওয়া দরকার সেটা কতটা আমরা ধরে নিতে পারি, কত 70.8 মিটার, বা বলা যেতে পারে 70,784 মিটার গভীরতা পর্যন্ত হিমালয়ের যে উচ্চতা অনুযায়ী তার গভীরতা কিন্তু ততটাই হওয়া দরকার। কিন্তু আমরা জানি যে বা তার যে সমালোচনা করেছিলেন যে সমস্ত বৈজ্ঞানিকরা, সেই সমস্ত বৈজ্ঞানিকদের মতামত অনুসারে আমরা কি জেনে থাকি যে প্রতি 32 মিটারে 1 ডিগ্রি করে সেন্টিগ্রেড কিন্তু বাড়তে থাকে ভূগর্ভের অন্তরে। ঠিক আছে, ভূত্বকের গভীরে যত নিচে যাওয়া যায় 32 মিটার গভীরে কিন্তু 1 ডিগ্রি করে উষ্ণতা বা তাপমাত্রা সেটা বাড়তে থাকে। তাহলে এইভাবে যদি বাড়তে থাকে তাহলে 70,000 সামথিং মিটার গিয়ে সেটা কখনোই কঠিন অবস্থায় থাকবে না, সেটা গলে তরল হয়ে যাবে, তার কঠিন অবস্থাটাই থাকবে না। পদার্থ কখনোই সেখানে কঠিন অবস্থায় থাকতেই পারে না। তাহলে সেই কথা যদি আমরা ধরে নিই, তাহলে আমাদের বুঝতে হবে যে এইরির যে মতবাদ সেটা কিছু ভুল রয়েছে। ঠিক আছে, তো সমালোচনা থেকে আমরা এইটা জানতে পারি। ঠিক আছে, এটা ছিল এইরির মতবাদ বা তার যে ধারণা, সেটা থেকে এটা জানা গিয়েছিল, এবং সমালোচনা থেকে আমরা বুঝতে পারি যে তার মতবাদের মধ্যে কিছু ভুল রয়েছে। তো দেখো, এখানে আমি একটা ছবি দিয়েছি, ছবিটা থেকে তোমরা বুঝতে পারবে যে এইটা হচ্ছে সি লেভেল। সি লেভেল মানে সমুদ্রতল। এবার এখানে সব থেকে উঁচু রয়েছে এটা। তো দেখো এখানে কিন্তু তার যে মানে দেখো এখানে রয়েছে ক্রাস্টাল রুট। ঠিক আছে, মানে যার উচ্চতা সব থেকে বেশি দেখো সে কিন্তু অতটাই নিচ পর্যন্ত বা গভীর পর্যন্ত তার অবস্থান রয়েছে। যার উচ্চতা তার থেকে কম, তার দেখো তার থেকে কম গভীর পর্যন্ত তার অবস্থান রয়েছে। সব থেকে কম যার, তার কি সব থেকে কম পর্যন্ত তার গভীরতা রয়েছে। তো এটাই উনি বোঝাতে চেয়েছিলেন যে ভিন্ন উচ্চতা কিন্তু এদের ঘনত্ব একই হয়ে থাকে। ঠিক আছে, ভূত্বকীয় যে সমস্ত অংশ তাদের ঘনত্ব একই হয়ে থাকে, কিন্তু উচ্চতা এদের আলাদা হয়ে থাকে। তো এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে প্র্যাট। তো মেনলি তোমাদের যেটা যেটা জানার সেটা হচ্ছে ইয়ারি এবং প্র্যাট। তো এই দুটোই মেনলি পরীক্ষায় আসে, সেই কারণে অন্যান্য যে বৈজ্ঞানিক বা এদের মানে ভূতত্ত্ববিদের যে মতবাদ সেটা জেনে রাখা দরকার, কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয়, সেই জন্য সেভাবে রাখিনি। তো দেখো প্র্যাটের যে ধারণা সেটাকে আমরা কি জানি যে ল অফ কম্পেনসেশন। ল অফ কম্পেনসেশনে মানে এটা উনি যেটা বলতে চেয়েছিলেন যে প্রতিপূরণের নিয়ম অনুযায়ী ভূত্বকীয় অংশগুলো অবস্থান করে থাকে। তো সেটা কি, সেটা আমরা জানবো। তো ল অফ কম্পেনসেশন উনি যে ধারণাটা দিয়েছিলেন সেটা 1859 সালে। ঠিক আছে, এখানে শর্ট কোশ্চেন হিসেবে তোমরা শুধু একটা জিনিস মাথায় রাখবে যে এয়ারির ল অফ লেভিটেশন
আর প্র্যাট হচ্ছে ল অফ কম্পেনসেশন, সালগুলো মনে রাখবে। ঠিক আছে, ধারণা যেটা থাকে সেটা তো অবশ্যই মনে রাখবে, সেটা এক লাইনে মনে রাখা যায়। আর এআরির যে মতবাদ সেটাও এক লাইনে মনে রাখা যায়, কিন্তু যেটা মেন ল অফ ফ্লোটেশন এবং ল অফ কম্পেনসেশন এই দুটো মাথায় রাখবে, সালটা মাথায় রাখবে। ঠিক আছে, দ্য প্র্যাট হাইপোথেসিস ডেভেলপড বাই জন হেনরি প্র্যাট, ইংলিশ ম্যাথমেটিশিয়ান, গণিতবিদ ছিলেন এনারা। সাপোজ দ্যাট আর্থ ক্রাস্ট হ্যাজ এ ইউনিফর্ম থিকনেস, উনিও একটা কথাই বলেছিলেন যে ঘনত্ব এদের এক অভিন্ন হয়ে থাকে, বিলো সি লেভেল, with its beds everywhere supporting an equal weight per unit area. ঠিক আছে, at a depth of compensation. In essence, this says that areas of Earth of lesser density, such as mountain range, project higher above sea level than do those of greater density. The explanation for this was that the mountains result from the upward expansion of locally heated crustal material which had a larger volume but a lower density after it cooled. তো প্র্যাটের যে ধারণা, এই ধারণা অনুযায়ী উনি কি বোঝাতে চেয়েছিলেন, প্র্যাটের যে ধারণা সেক্ষেত্রে আমরা জানতে পারি যে 1859 সালে উনি তার ধারণা মতবাদ পোষণ করেছিলেন। তার মতামত অনুসারে বিভিন্ন ঘনত্বযুক্ত পদার্থ, ঠিক আছে, এখানে বিভিন্ন ঘনত্বযুক্ত পদার্থ যেমন হচ্ছে সীসা, লোহা, দস্তা, টিন, এগুলো কি হয় যে বিভিন্ন ঘনত্বযুক্ত পদার্থ। উনি যে এক্সপেরিমেন্ট করেছিলেন সেখান থেকে উনি ধারণা দিয়েছিলেন। তো এক্সপেরিমেন্টে উনি দেখেছিলেন যে এই সমস্ত যে ধরো লোহা, টিনা, দস্তা, এই সমস্ত যে পদার্থগুলো, এগুলোকে যদি পারদের ওপরে ভাসিয়ে দেওয়া হয় তাহলে তারা কিন্তু বিভিন্ন উচ্চতায় ভাসতে থাকে, কারণ তাদের ঘনত্ব কিন্তু বিভিন্ন হয়ে থাকে। ঠিক আছে, এআরির ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম যে ঘনত্ব একই, প্র্যাটের ক্ষেত্রে আমরা কি দেখলাম যে ঘনত্ব আলাদা। ঠিক আছে, তো তার এই মতবাদ অনুসারে আমরা কি বুঝতে পারি যে যে বস্তু হালকা সেটা প্রতিপূরণ তলের থেকে তার উচ্চতা তত বেশি হয়ে থাকবে, যার ঘনত্ব কম হয়ে থাকবে বা যে বস্তু হালকা হয়ে থাকবে তার উচ্চতা কি হয় যে প্রতিপূরণের তল থেকে তার উচ্চতা বেশি হয়ে থাকে। তো প্র্যাটের মত অনুসারে ভূগর্ভের ভূত্বকের গভীরে একটা প্রতিপূরণ তল রয়েছে, একটা বেস রয়েছে। ঠিক আছে, এখানে তোমরা যদি ছবিটা দেখো তোমরা দেখতে পাবে কম্পেনসেশন। এখানে দেখো এআরির মতো কিন্তু নিচে এদের রুট থিওরি দেখায়নি। ঠিক আছে, এআরি মডেলকে রুট মডেল বা রুট থিওরি এরকম বলা হয়ে থাকে, যেহেতু এর নিচের দিকে গভীর পর্যন্ত প্রথিত আছে, এই ব্যাপারটা এআরি বোঝায়, সেই কারণে এটাকে রুট থিওরি বলা হচ্ছে। আর প্র্যাটের ক্ষেত্রে দেখো তোমরা নিচে কিন্তু কিছু দেখতে পাবে না, এদের একটা বেস রয়েছে। ওনার মত অনুসারে ভূত্বকের গভীরে একটা প্রতিপূরণ তল রয়েছে, যার ওপরে এই ভূত্বকীয় অংশগুলো বিভিন্ন ঘনত্বের হয়ে থাকে এবং বিভিন্ন ঘনত্বযুক্ত এই সমস্ত ভূত্বকীয় অংশগুলো তারা অবস্থান করে থাকে এবং এই প্রতিপূরণ তলের ওপরে হালকা পদার্থ সমন্বিত সমমানের ভর বজায় রাখতে বেশি উচ্চতা পর্যন্ত প্রসারিত হয়, আবার ভারী পদার্থ সমন্বিত সমভূমি কম উচ্চতায় অবস্থান করে থাকে। এখানে বিভিন্ন ঘনত্বের ভূমিরূপগুলো সম গভীরতা পর্যন্ত প্রথিত রয়েছে। আবার প্র্যাটের মত অনুসারে আমরা তাহলে কি বুঝতে পারলাম যে এই সমস্ত যে ভূত্বকীয় অংশ এগুলো বিভিন্ন ঘনত্ব সম্পন্ন হয়ে থাকে এবং যার ঘনত্ব কম হয়ে থাকবে বা হালকা হয়ে থাকবে সে বেশি উচ্চতাযুক্ত স্থানে অবস্থান করে থাকে। আর আমরা আইরির ক্ষেত্রে যেটা লক্ষ্য করেছিলাম সেটা কি যে ঘনত্ব সমান হয়ে থাকে কিন্তু উচ্চতা এদের বিভিন্ন হয়ে থাকে এবং ভূমিরূপগুলো বিভিন্ন গভীরতা পর্যন্ত প্রথিত থাকে। ঠিক আছে, এটা প্র্যাটের ধারণা আর আইরির ধারণা, এটার মধ্যে পার্থক্যটা তাহলে বুঝিয়ে দিলাম। ধারণা দুটো আশা করছি খুব ভালো করে বোঝাতে পেরেছি। প্র্যাটের ধারণা তাহলে আমরা ক্লিয়ারলি কি বুঝতে পারলাম যে উচ্চতা এদের আলাদা তখনই হয় কিন্তু ঘনত্ব এদের ভিন্ন ভিন্ন হয়ে থাকে এবং একটা প্রতিপূরণ তলের উপরে অবস্থান করে থাকে, যার উপরে ভিন্ন উচ্চতায় ভূত্বকীয় অংশগুলো অবস্থান করে থাকে।
তারপরে দেখো ওয়ার্ল্ড ওয়াইড এভিডেন্স অফ আইসোস্টেসি, এটা তোমাদের একটু জানার দরকার রয়েছে, মানে কয়েকটা উদাহরণ তো থেকেই যায়। যেমন ধরো গ্রিনল্যান্ডের প্রান্তীয় উচ্চভূমি এবং মধ্যে নিম্নভূমি সমন্বিত যে ভূমিরূপটা, সেটা ভূতাত্ত্বিকদের অনুমান যে বর্তমানের বরফস্তর গলে গেলে সমস্যিতিগত উত্থানের ফলে এরকম আর সরার মতো ভূপ্রকৃতি ভবিষ্যতে নাও থাকতে পারে। যেহেতু এই সমস্যিতিবাদের এখানে ধারণাটা নেওয়া হয়েছে, তো সেই কারণেই কথা বলা হয়ে থাকে। আবার দেখো যে গিলুলি 1970 সালে দক্ষিণ পশ্চিম আমেরিকা যুক্তরাষ্ট্রের সাধারণ ভূপ্রকৃতির সাথে অভিকর্ষ বিচ্যুতির সম্পর্ক স্থাপন করেন। কলোরাডো এলাকার সান জুয়ান পর্বত এবং অ্যালবার্ট পর্বত এলাকায় ধনাত্মক অভিকর্ষ বিচ্যুতি দেখা যায়। কলোরাডোর পশ্চিমের প্রাকৃতিক ঢাল এবং অভিকর্ষ বিচ্যুতির পরিবর্তন হারের সাথেও সামঞ্জস্য লক্ষ্য করা যায়। এটা সমস্থিতির কিছু সাক্ষ্যসমূহ বা এভিডেন্স বলতে পারো। বা হিমশৈলীর ওপরের অংশ যত গলতে থাকে তত হিমশৈলীটি কী হয়, জলের ওপরে উঠে ভাসতে থাকে। ঠিক আছে, হিমশৈলীর ওপরের অংশ যত গলতে থাকবে তত কী হচ্ছে, হিমশৈলীটা জলের ওপরে উঠে ভাসতে থাকে। আবার হিমশৈলীর ওপর যদি নতুন বরফ জমে যায় তখন কিন্তু সেটা আরও গভীরে ডুবে যাবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে সমস্থিতির একটা যে মতবাদ, আমরা যে সমস্থিতিটা জানলাম সেটা সম্পর্কে একটা ধারণা, সেটা আমাদের পৃথিবীব্যাপী সমস্থিতি লক্ষ্য করা যায়। ঠিক আছে, তো আই হোপ তোমাদের দিকে বোঝাতে পেরেছি পুরো বিষয়টা। খুবই সোজা, খুবই মানে সাধারণ বিষয়, শুধু মনে রাখতে হবে এয়ারের কি ল, প্র্যাটের কি ল, সালগুলো মনে রেখো। আর ওনাদের যে ধারণা সেটা এক কথায় মনে রেখো। আইসোস্টেসি কি এটা মনে রেখো। আইসোস্টেসি শব্দটি প্রথম কে ব্যবহার করেছেন এটা মনে রেখো। আইসোস্টেসি একটা গ্রিক শব্দ এবং সেটাকে ভাঙলে আমরা কি কি জিনিস পাচ্ছি সেগুলো মনে রেখো। আর এই যে সাক্ষ্যসমূহ যেটা বললাম এগুলো মনে রেখো, ব্যাস। আর কিছু মনে রাখার দরকার নেই আই হোপ আইসোস্টেসি থেকে। বিশেষ কিছু মনে রাখার দরকার নেই, এইগুলোই কোশ্চেন আসে, এগুলো থেকেই জানার বিষয়। তো চলো দেখা হচ্ছে পরের ক্লাসে।